এখন আমি কি করি? সবাই আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তোরা এভাবে মাঝরাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? সায়ান, এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, তুই শুনলি না কেন? রেগে? অহ, তোরা ডেকেছিলি, আমি হয়তো শুনতে পারি নাই। রিহান, কি রে মামা, পিছনে সুন্দরী মায়াটাকে? আমাকে চোখ টিপে বলল। আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। সায়ান, হ্যাঁ রে, মেয়েটাকে? আমি কিছু বলছি না দেখে পিচ্চিটাই বলল, আমি ওরব। পিচ্চিটাকে বলতে না দিয়ে আমি বললাম, আমার চাচাত বোন। পিচ্চিটা আবার কান্না শুরু করে দিল। এ, তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শিশুর আব্বাকে সব বলব নিজের বুকে বোন বলা হচ্ছে। আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল, বউক। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে তখনই আমি বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এই পিচ্চি নামম, বাড়ি চলে এসেছি। পিচ্চিটা বাইক থেকে নামতেই আমি বাইক আবার স্টার্ট দিলাম। পিচ্চিটা বলল, বাসায় কবে ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? রেগে বলেই বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল ৩টা বেজে গেল খেয়ালই করি নাই। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর বললেন, তোর কি কাণ্ডগান বলতে কিছু নেই? আব্বু, চুপ কর, ধমক দিয়ে ঘরে যে তোর একটা বউ আছে সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে, আর তুই সারাদিন বখাটেদের মতো ঘুরে বেড়াচ্ছিস আর নিজের ফোনটাও অফ করে রাখছিস। আমি মাথা নিচু করে বললাম, ফোনে চার্জ ছিল না, তাই আপনি অফ হয়ে গেছে। আম্মু এসে বললেন, যা রুম থেকে বোমাকে নিয়ে আয়। মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি রুমে ঢুকার আওয়াজ পেয়ে পিচ্চিটা বেলকুনি থেকে দৌড়ে আমার কাছে এসে বলল, তুমি চলে এসে ঠাস। পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এই পিচ্চি তোকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? পিচ্চিটার চোখের পানি গড়িয়ে পড়ল। আমি আবার বললাম, আজ শুধু তোর জন্য আব্বু জীবনে এই প্রথম বখাটে বলল, আমার উপর বউয়ের অধিকার দেখানো হচ্ছে। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানব না। অসহ্য একটা। পিচ্চিটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি পিচ্চিটা সেই আগের জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। আমি পিচ্চিটার থেকে ২-৩ পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, এই পিচ্চি নিচে আসবি নাকি আমাকে আরও বকা খাওয়ানোর ইচ্ছা আছে? জিবি আসছি ভাঙা গলায়। পিচ্চিটাকে নিয়ে খাবার খাচ্ছি। আম্মু পাশেই দাঁড়িয়ে আছেন। পিচ্চিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে, আর খাবারগুলো হাত দিয়ে শুধু নাড়ছে। আম্মু পিচ্চিটাকে বললেন, কি রে মা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কিছু না আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? পিচ্চিটা নিজের গাল থেকে চুলগুলা সরিয়ে কিছুটা ভাত মুখে নিল। আম্মু চিৎকার দিয়ে উঠলেন, সে কি রে দিয়া মা, তোর গালে এটা কিসের দাগ? আম্মুর কথায় আমি পাচ্চিটার গালের দিকে তাকালাম। পিচ্চিটার গাল অনেকটা লাল হয়ে আঙুলের চাপ দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমারই আঙুলের চাপ। তখন রাগে থাপ্পড়টা অনেক জোরেই মেরেছিলাম। আম্মু, কিরে মা, কিছু বলছিস না যে? আমাকে বল, কি হয়েছে? এটা হয়তো অ্যালার্জি কারণে হয়েছে। আম্মু, গালটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিল। ওষুধ লাগিয়েছিস? না আম্মু, পরে লাগিয়ে নিব। মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আমাকে বাঁচানোর জন্য মেয়েটা মিথ্যা বলল, আর আমি কি না? মেয়েটা আমার আগেই খাবার খেয়ে রুমে চলে গেল।
কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা রুমে নাই, হয়তো বেলকুনিতে আছে। ভাবলাম মেয়েটাকে সরি বলে আসি। আমি বেলকুনিতে গিয়ে দেখলাম পিচ্চিটা আনমনে বাইরে তাকিয়ে আছে। আমি আমাকে বলতে না দিয়ে পিচ্চিটা বলল, আপনি আমাদের ডিভোর্স চান তো? আমি চুপ করে আছি। আমি জানি আপনি আমাদের ডিভোর্স চান, কিন্তু আপনার আব্বুর ভয়ে বলতে পারছেন না, আর এই বিয়েটাও আপনার আব্বুর ভয়ে করছেন। আপনি চিন্তা কইরেন না, ডিভোর্স হওয়ার পর আপনার আব্বুকে বলব আমি নিজেই আপনাকে ছেড়ে চলে গেছি, বলব আপনার কোনো দোষ নেই। আপনি ডিভোর্স পেপার রেডি করেন। পিচ্চিটা চোখের পানি মুছে রুমে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। পরের দিন বাহিতে ঘুরতে যাওয়ার কথা বলে পিচ্চিটাকে নিয়ে উকিলের কাছে আসলাম। উকিলের কাছে আসার পর উকিল বলল, বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। তার মানে আমাদেরকে আরও 6 মাস একসাথে থাকতে হবে, তারপর ডিভোর্সের অ্যাপ্লাই করে কোর্ট থেকে বেরিয়ে আসলাম। আজ আমি বাইক সাথে আনি নাই, তাই রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম। অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি, কারো মুখে কোনো কথা নাই, দুজনেই চুপ করে আছি। দুজনের নীরবতা ভেঙে পিচ্চিটাই বলল, আমার একটা কথা রাখবে? বল। আমরা যেকটা দিন একসাথে থাকব সেকটা দিন কি আমরা স্বামী স্ত্রীদের? আমরা যে কয়টা দিন একসাথে থাকব সে কয়টা দিন কি আমরা স্বামী স্ত্রীদের মতো থাকতে পারি না? মানে তুই কি বলতে চাইছিস? আরে আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই নাই। আমি বলছি আমরা স্বামী স্ত্রীদের মতো ব্যবহার করতে পারি কি না। প্লিজ আমার এই শেষ ইচ্ছাটা রাখ। পিচ্চিটা প্রায় কেঁদেই দিল। আচ্ছা ঠিক আছে। সত্যি? পিচ্চিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। রিক্সা এসে আমাদের বাড়িতে দাঁড়াল। ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম। চাচা, চাচি, শিহাব আরও অনেকেই আমাদের ড্রয়িং রুমে বসে আছে। পিচ্চিটা ওর আম্মু আব্বুকে দেখে দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল। তারপর ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুকে জড়িয়ে ধরার সাথে সাথেই কান্না করে দিল। চাচা বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বাবা তো, তুমি কেমন আছো? উহু। পিচ্চিটা হয়তো ওর বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই এরকম ভাবে কান্না করছে। হা হা হা, দেখি পাগলি মেয়ের কাণ্ড। আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? মুখে হাসি দিলেও চোখ দিয়ে পানি ঠিকই পড়ছে। ভালো বলেই আবার ডুকরে ডুকরে কান্না করতে লাগল। চারপাশে দেখলাম পিচ্চিটার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। আমার ওদের দেখে কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি জানি আর কয়েক মাস পর পিচ্চিটা ওর আম্মু আব্বুর কাছে চলে যাবে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না। চাচা পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছেন। এবার পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেলেন। পিচ্চিটা এবার কিছুটা শান্ত হল। আম্মু আমাকে ইশারায় বললেন চাচা চাচিকে সালাম করতে। আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম করলাম। এবার আব্বু পিচ্চিটাকে বললেন, যাও মা, ব্যাগপত্র গুছিয়ে নাও, আজ তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ, তোমার আব্বু আম্মু তোমাদের নিতেই এসেছেন। পিচ্চিটা একবার আমার দিকে তাকিয়ে উপরে রুমে যেতে লাগল। আব্বু আমাকে বললেন, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগপত্র গুছিয়ে নে, তোদের গ্রামে গিয়ে 4-5 দিন থাকতে হবে। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমাকেও যেতে হবে নাকি? চাচা বললেন, হ্যাঁ বাবা, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকতে হয়, এটা নিয়ম। আর তাছাড়া তুমি যেখানে যাচ্ছ সেটা তো শুধু তোমার শ্বশুর বাড়ি না, তোমার নিজেরও বাড়ি। চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয়? না। আব্বু বললেন, না হয় না, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে, ধমক দিয়ে। অতঃপর বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়ি, মানে শ্বশুর বাড়ি আসতে হলো। বাড়ির গেটের ভিতর ঢুকতেই অবাক হয়ে গেলাম। বাড়িটা এখনো সেই বিয়ে বাড়ির মতোই সাজানো।
ভিতরে ঢুকতেই কয়েকটা মেয়ে দিয়া চিৎকার দিয়ে পিচ্চিটাকে জড়িয়ে ধরল। তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, উনি কি তোর বর? পিচ্চিটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ বলল। অন্য আরেকটা মেয়ে বলল, ওহ মাই গড দিয়া, তোর বরটা কত হ্যান্ডসাম রে, আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি। পিচ্চিটা রেগে বলল, এই ফারিয়া তুই কিন্তু ভুলে যাস না আমার বর। হিহিহি রাগ করিস কেন? আমি তো দুলাভাইয়ের সাথে মজা করলাম। আমি বুঝতে পারলাম মেয়েগুলা পিচ্চিটার মতোই এক একটা শয়তানের হাড্ডি। আমি বললাম, আপনাদের কাউকে তো চিনলাম না। পিচ্চিটা বলল, ওরা আমার বান্ধবী। অহ, চাচা ডেকে বললেন, কিরে তোরা এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? দিয়া মা জামাই বাবাজিকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। পিচ্চিটার সাথে রুমে আসলাম। রুমে এসেই শরীর এলিয়ে দিলাম বিছানাতে। অনেকক্ষণ জার্নির কারণে একটু ক্লান্ত লাগছে। পিচ্চিটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আগে ফ্রেশ হবে নাকি আমি আগে ফ্রেশ হয়ে নিব? তুই যা, আমি তোর পরে ফ্রেশ হয়ে নিব। পিচ্চিটাকে দেখলাম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কি তুমি আমাকে কথা দিয়েছিলে না আমরা যেকটা দিন একসাথে থাকব সেকটা দিন স্বামী স্ত্রীদের মতো থাকব? তাহলে তুমি আমাকে এখনো তুই তুই করে ডাকছো কেন? তুমি আমাকে পিচ্চি ডাকতে পারতাতে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই তুই তুই করে ডাকবে না। আমার কেন জানি তোমার মুখে তুই ডাকটা সহজ হয় না। ওকে চেষ্টা করব। চেষ্টা করবা মানে? আচ্ছা রে বাবা, তুমি করেই ডাকব। খুশি? অনেক খুশি। পিচ্চি শয়তান্নি একটা। পিচ্চিটা একটা হাসি দিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর পিচ্চিটা গোসল করে বেরিয়ে আসল। আমি হা হয়ে পিচ্চিটার দিকে তাকিয়ে রইলাম। পিচ্চিটা লজ্জা পেয়ে আমাকে বলল, কি দেখছেন? আমি এবার হাসিতে ফেটে পড়লাম। কেন হাসছি বুঝতে পারছে না তো? দাঁড়ান, আগে একটু হেসে নেই, তারপর বলছি। হা 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 হা। পিচ্চিটা একটা শাড়ি পরে বের হয়ে আসছে। পরে আসছে বললে ভুল হবে, বলতে হবে পেছিয়ে আসছে। কোথায় শাড়ির মাথা, কোথায় শাড়ি আঁচল, কোনো ঠিক ঠিকানা নাই। এমন ভাবে পরে আসছে মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। পিচ্চিটা যেখানে শাড়ির কুচি দেওয়া হয় সেখানটায় হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। পিচ্চিটার পেট দেখা যাচ্ছে, তাই লজ্জায় লাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি পরছ? বলেই হাসতে হাসতে আবার বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম। তুমি খুব খারাপ, দেখছো আমি শাড়ি পরতে পারছি না, আর তুমি দাঁত খেলিয়ে হাসছ। সেখানে দাঁড়িয়েই কান্না করতে লাগল। হা হা হা, সরি সরি, আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। সত্যিই তুমি আমাকে পরিয়ে দিবে? লজ্জায় লাল হয়ে বলল। আমার কি লজ্জা লাগছে, আবার খুশিও হয়েছে।